আমার এই চ্যানেলের সমস্ত দর্শকদের বিশেষ করে ছাত্র ও ছাত্রীদের জানাই স্বাগত। আমরা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর কোর্সের 4th সেমিস্টারের যে বাংলা সিলেবাসটি প্রদান করা হয়েছে তার বিষয়ে আজ আমরা একটু আলোচনা করব। ইতোমধ্যেই যারা তৃতীয় সেমিস্টার দিয়ে দিয়েছে তারা নিশ্চয়ই জানে যে সময় এখানে খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই চতুর্থ সেমিস্টার বা 4th সেমিস্টার এর বাংলা বিষয় শুধু নয়, যে কোনো বিষয়ই আমাদের তাড়াতাড়ি বিষয়টা বুঝে নিতে হয় এবং পরীক্ষার জন্য একটা প্রস্তুতি রাখতে হয়। এই প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই যেটা নিতে হয় সেটা হচ্ছে আমাদের সিলেবাসটা কেমন, সেই সিলেবাসের আজকে একটু পর্যালোচনা করা যাক। প্রথমেই সেই সিলেবাসের পর্যালোচনা করতে গিয়ে যে তিনটে প্রধানত একক আছে, এই তিনটি একক আমাদের সকলকে জানতে হবে। সেই পুরো যে প্রথম একক যেটা ফার্স্ট একক সেটি হচ্ছে বিএনজিএ 4021। এই যে নাম্বার, এই নাম্বারের উপরে যে মূল টপিকসটা রচিত হয়েছে সেটি হচ্ছে ছন্দ ও অলঙ্কার। এতদিন পর্যন্ত আমরা যারা পড়াশোনা করেছি, অর্থাৎ যে মাইনর 4th সেমিস্টারের আগে পর্যন্ত, সেই প্রথম শ্রেণী থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ জীবনের যে শিক্ষালাভ, বিশেষ করে আমাদের যে মাতৃভাষা বাংলায়, সেই শিক্ষালাভের ক্ষেত্রে আমরা এই ছন্দ এবং অলঙ্কার কথাটি মাঝে মাঝে শুনেছি। অনেক মাস্টারমশাই বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের সে সময় এটা নেওয়ার মতো যে মানসিকতা সেটা আমাদের ছিল না। তবুও আমি অজিত দত্তের একটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে ছন্দে শুধু কান রাখো। এখানে তিনি ছন্দ বলতে বুঝিয়েছেন যে কি না, জল, স্থল, আকাশ, সমস্ত মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে একটা মিল রয়েছে, কোথাও অমিল নেই, প্রত্যেকটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটাকেই তিনি ছন্দবদ্ধ যে প্রাকৃতিক জীবন সেটাকে তিনি তুলে ধরেছেন। ছন্দ সম্পর্কে একটি প্রচলিত বাক্য বোধহয় তোমরা প্রায়ই শুনে থাকবে, সেটি বিশেষ করে কারক বিভক্তির ক্ষেত্রে অনেক সময় এটা বলা হয় রেফারেন্স হিসাবে। যেমন বালকে বালকে দ্বন্দ্ব, পণ্ডিতে পণ্ডিতে ছন্দ, যুবায় যুবায় হাসি, আর বুড়ায় বুড়ায় কাশি। লক্ষ্য রাখো প্রথম লাইনটি, বালকে বালকে দ্বন্দ্ব স্ল্যাশ পণ্ডিতে পণ্ডিতে ছন্দ। এই যে একটি পংক্তি বা একটি লাইন, এই লাইনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, জ্যোতি দিয়ে ছেদ দিয়ে, এবং সেখানে বোঝানো হচ্ছে যে সমগোত্রীয় বা সমবয়সী দুটি বালক তারা পরস্পর খেলা করতে গিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, অর্থাৎ মারামারি ঝগড়াতে পরিণত হয়। কিন্তু পরের অংশটি লক্ষ্য করতে হবে, পণ্ডিতে পণ্ডিতে ছন্দ, অর্থাৎ পাণ্ডিত্যের একটি অংশ হচ্ছে ছন্দ। অর্থাৎ ছন্দবদ্ধ যে প্রকৃতি, যে অজিত দত্ত যেটা বলেছিলেন সেটা তিনি নেহাতি বাচ্চা ছেলেদের জন্য, ছোট ছেলেদের মন ভোলাবার জন্য সুকুমার রায়ের যে ছেলে ভুলোনো যে সমস্ত ছড়া রয়েছে তার মতোই করে বলেছেন। কিন্তু প্রকৃত ছন্দেও যে বিষয়টি সেটা কিন্তু অত্যন্ত গভীর তাৎপর্যময়। সেই বিষয়টির সঙ্গে আমাদের এবারে আলোচনা করতে হবে। এখন এই প্রথম একক হলো গিয়ে তাহলে ছন্দ অলঙ্কারের মূল বিষয়। এই পাঠ্যসূচির উদ্দেশ্য হলো বাংলা ছন্দ ও অলঙ্কার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা। বর্ধমান বিশ্ববিদ্যালয়
পরিষ্কার বলেছেন যে এই বিষয়টি হবে চতুর্থ সেমিস্টার যারা দেবে তারা এই ছন্দ অলঙ্কার সম্পর্কে একটা সম্যক ধারণা তারা লাভ করবে। আমরা সেই ধারণা ক্রমে ক্রমে দিতে থাকব। আজকের এবার আসে প্রথম এককটা কি। প্রথম এককটার বিশ্লেষণ করা হয়েছে। এই এককটি নিয়ে আমি কম বেশি 3টি ভিডিও করব। সেই এককগুলির মধ্যে ছন্দ সম্পর্কিত ধারণা, এই ধারণার মধ্যে কি কি আছে? ধ্বনি, বর্ণ, অক্ষর, এটা একটা অংশ। যদিও ধ্বনি, বর্ণ, অক্ষর এটা আমরা সেই প্রাথমিক পর্যায় থেকে ক্লাস 9 এবং পরবর্তীকালে 12 ক্লাসের যে পুরনো সিলেবাস চলে গেল সেখানেও এটি আলোচিত হয়েছে। সুতরাং তবু আর একবার আমরা সেটাকে ছন্দের আলোকে বিশ্লেষণ করব যে ধ্বনি, বর্ণ, অক্ষর। এবারে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে গিয়ে মাত্রা, শ্বাসাঘাত, প্রস্বর, ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব, চরণ, পংক্তি, মিল, বিন্যাস, বাংলা ছন্দের রীতিগত বিভাগ। প্রধানত বাংলা ছন্দকে 3টি ভাগে ভাগ করা হয়: মিশ্র কলাবৃত্ত, সরল কলাবৃত্ত এবং দলবৃত্ত। যাদের অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত, এই 3টি প্রধান যে ছন্দ আছে সেই ছন্দ নিয়ে আমাদের আলোচনা হবে। এটি হচ্ছে একক 1, এর উপরে আমাদের আলোচনা চলবে। একক 2 হচ্ছে গিয়ে ছন্দ লিপিকরণ, অর্থাৎ ছন্দকে স্ক্যান করা। ছন্দ দেবে, সেই ছন্দটিকে খাতার মধ্যে তুলে তার মিল বার করতে হবে, তার পর্ব বার করতে হবে, তার পর্বাঙ্গ বার করতে হবে, তার শ্বাসাঘাত বার করতে হবে, তার ছেদ বার করতে হবে, তার জ্যোতি, তার প্রস্বর, তার পর্ব, উপপর্ব, পংক্তি, মিল, এই সমস্তগুলো বার করতে হবে এই 3টি ছন্দকে স্ক্যান করে। এটা একটা পর্ব, এটা দ্বিতীয় পর্ব। আর লিপিকরণ, এটা হচ্ছে ছন্দ লিপিকরণ। আর তৃতীয়তে হচ্ছে অর্থাৎ থার্ড যে একক, সেই থার্ড এককে আছে অলঙ্কার সম্পর্কিত ধারণা। অলঙ্কার যেমন ছন্দ সম্পর্কে আমরা কিছু প্রবাদ, প্রবচন বা প্রচলিত কথা, অজিত দত্তর কথা, সুকুমার রায়ের যে ছড়ার ছন্দ, এই সমস্ত যে আমরা বললাম। এমনকি রবীন্দ্রনাথ সম্পর্কেও বলা যায় যে রবীন্দ্রনাথও একসময় ছন্দ নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, কিন্তু ছন্দ কিন্তু শেষ পর্যন্ত তিনি হারিয়েছেন। অর্থাৎ ছন্দটা কবিতার কিন্তু প্রধান বিষয় নয়। আধুনিক যে বাংলা সাহিত্য, সেখানে কিন্তু ছন্দ প্রাণ নয়, ভাবই প্রাণ। ছন্দ ছিল, ছন্দকে যদি আমরা এভাবে বিশ্লেষণ করি যে ছন্দ হচ্ছে আমাদের কান মহারাজকে সন্তুষ্ট করেন, কিন্তু ভাব, কবিতার যে আবেগ, যে ভাব, সেটা হচ্ছে আমাদের মনকে সন্তুষ্ট করে। তা যাক, সেই রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতার নাম হচ্ছে শিলংয়ের চিঠি। তা সেখানে তিনি যে ছন্দের যে তিনি যে কবিতাটি রচনা করেছেন তার 2-1টি লাইন এরকম: ছড়া কিংবা কাব্য কভু লিখবে পরের ফরমাসে, রবীন্দ্রনাথ ঠাকুর যেন নয়কো তেমন শর্মাসে। এটা যেমন এক ধরনের একটা ছন্দ। আর ছন্দ অনুভব করতে গেলে কি করতে হয়? কানে শুনতে হয়, চোখের এখানে কোনো ভূমিকা নেই। কানে শুনে তার লয়টা দেখতে হয়। যেমন রবীন্দ্রনাথের আবার একটা কবিতা অন্য একটা ছন্দে লেখা, যেমন এরকম: আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এই যে আর একটা, কিংবা আমরা সেই বিখ্যাত কবিতাটি রবীন্দ্রনাথের, অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পৌর মন্দির খানা গঞ্জের বাঁয়ে। এই যে কান আমার বলে দিচ্ছে যে ছড়া কিংবা কাব্য কভু লিখবে পরের ফরমাসে, রবীন্দ্রনাথ ঠাকুর যেন নয়কো তেমন শর্মাসে। তার যে মিল, তার যে প্রস্বর, তার যে জ্যোতি, তার যে ছেদ, তার সঙ্গে কিন্তু মিলছে না। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পৌর মন্দির খানা গঞ্জের বাঁয়ে। কিংবা এরকম আমরা বলতে পারি, আমরা বিখ্যাত রবীন্দ্রনাথের সেই ছেলে ভোলানো যে কবিতাটি ছিল,
সে কবিতাটা ছিল এরকম, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিয়াতা চলিয়াছে নড়িতে নড়িতে। এই যে এক ছন্দ। আবার একটা অন্য এক ধরনের ছন্দ, সেটা হচ্ছে এইরকম, ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবন বরসা, শ্যাম গম্ভীর সরসা। অর্থাৎ এই যে তিনটে যে ছন্দের কথা বলা হলো, অর্থাৎ যেটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত, সরল কলাবৃত্ত এবং দলবৃত্ত, তিনটি সম্পর্কে রবীন্দ্রনাথের প্রচুর উদাহরণ আছে। শুধু রবীন্দ্রনাথ নয়, বহু কবি বাংলা সাহিত্যে এই তিনটি সম্পর্কে ধ্যান ধারণা দিয়েছেন। আর তৃতীয় যে এককটি হচ্ছে সেটি হলো অলঙ্কার। এই অলঙ্কার ছন্দ আমরা যে পড়িনি বা জানি না, অলঙ্কার বললেই আমাদের সেই মনে পড়ে বিভিন্ন গয়নাগাটির কথা, অর্থাৎ যা মানুষকে কি করে, মানুষকে ভূষণ সেখানে ভূষিত করে। এটা অলঙ্কার এক ধরনের ভূষণ। সে বিভিন্ন ধাতব হতে পারে, সে আবার এখনকার দিনে যে সমস্ত যাকে বলা হয় যে কৃত্রিম যে গয়না, সেগুলোকেও আমাদের মানুষেরা বিশেষ করে ছন্দের সঙ্গে, এই যেমন পণ্ডিতের সম্পর্ক, তেমনি অলঙ্কারের সঙ্গে বাস্তব জগতে একটু মেয়েদের সম্পর্কই বেশি, তারাই অলঙ্কার বেশি পরিহিত হয়। তবে ছেলেরাও কিছু কম যাচ্ছে না, তারাও কান ফুটো করে কানের মধ্যে গয়না পরছে, বিভিন্ন ধরনের হার বালা ইত্যাদি পরছে, কিন্তু দেখতে হবে যেন ওই ভূষণ যেন দূষণে পরিণত না হয়। সেক্ষেত্রে আমাদের মাত্রা ঠিক রাখতে হবে। আমাদের এ প্রসঙ্গে দণ্ডির বিখ্যাত একটি উক্তি আছে, তিনি একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত বৈয়াকরণিক, যে কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ কাব্যকে আমরা গ্রাহ্য করব বা কাব্যকে আমরা মেনে নেব, সঠিক বা ভালো কাব্য, যদি তার মধ্যে অলঙ্কার থাকে। তাই এই সমস্ত অলঙ্কারের কথা বলতে গেলে আমরা বাংলা সাহিত্যে যে পড়িনি তা নয়, তবে আমরা অতদিন কান দিইনি। সেখানে বিশেষ করে মুকুন্দরাম চক্রবর্তী নবম শ্রেণীতে যে তোমরা পড়েছ, সেটা ছিল গিয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীর যে অভয়ামঙ্গল, সেখানে অলঙ্কার রয়েছে, সেখানে ছন্দ রয়েছে, এবং বিশেষ করে ভারতচন্দ্র রায়গুণাকর, যার অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে যার দুটি একটি বাক্যও যারা জানে, সেখানেও হচ্ছে গিয়ে ছন্দ অলঙ্কারে একেবারে ভরপুর। রবীন্দ্রনাথ তো এই কাব্যের প্রশংসায় পঞ্চমুখ। তিনি তো অপূর্বভাবে তিনি একটি বিখ্যাত উক্তি তিনি প্রদান করেছেন এই রায়গুণাকর ভারতচন্দ্র সম্পর্কে। এরা বলেছেন যে রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার সৌন্দর্য তেমন তাহার কারুকার্য। সুতরাং ছন্দ এবং অলঙ্কার এই দুই টপিক্সের উপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনরের এবারের সিলেবাসটা রচিত হয়েছে। আমরা ছিলাম বৈয়াকরণিক, এবার আমরা আলংকারিক বা ছন্দের যে ছান্দসিক যে বিষয়টি আমরা এবার আলোচনা করব। ছন্দের কথা বললেই আবার এতদিন নিশ্চয়ই অনেকের কানে ঢুকে গেছে যে ছন্দের জাদুকর, বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। কিন্তু সেইভাবে কিন্তু অলঙ্কারের বিষয়টি এতকাল অন্তঃসলীলা ফল্গুধারার মতোই প্রবাহিত হয়েছিল। যাই হোক, এই ভাষা, ছন্দ, অলঙ্কার, রস, এ সবই হচ্ছে আমাদের বলা হয় একত্রে একেবারে, এটা একটা আমাদের বলে রসতত্ত্ব। রসতত্ত্ব বিচারের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এগুলোকে আগে হায়ার স্টাডিতে রাখা হতো, এখন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সেগুলো নেমে এসেছে এই বিএ মাইনরের 4th সেমিস্টারে। পরবর্তীকালে আমরা এক একটি টপিক্সের ওপরে আমরা ভিডিও করতে শুরু করব। তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী তোমাদের বন্ধুবান্ধবদের জানিয়ে দাও, সিলেবাস দিয়ে দিয়েছে এবং এই সিলেবাস অনুযায়ী আমি ভিডিও শুরু করতে থাকব।
প্রত্যেকে যেন এটা সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে আমার পুরো সিলেবাসের উপরে এই আলোচনা ভিডিওটি। কারণ আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে বিএ মাইনর যে ফার্স্ট সেমিস্টারের যে বাংলা বিষয় তার প্রত্যেকটা টপিক্সের উপর আমি ভিডিও করে দিয়েছি, সেটাও তোমাদের ভাই বোনদের একটু জানিয়ে দেবে। তাহলে আমি আগামী দিন থেকে শুরু করব এই বিএ মাইনরের বাংলা বিষয়ের ফোর্থ সেমিস্টারের এক একটা টপিক ধরে এক একটা ভিডিও। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্টস করবে। সঙ্গে সঙ্গে তোমরা সকলেই ভালো থাকবে এই আশা করছি। আজ এইটুকু।